মৌলি যে ঈশানীর আসল মেয়ে নয় থানার মধ্যে সকলের সামনে প্রমাণ করে দিল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় অনিরুদ্ধ বাণীকে বলছে, বাণী, আমি কেন চাইছি মৌলিকে শাস্তি দিতে তুমি বুঝতে পারছো না? মৌলি তোমাকে কষ্ট দিয়েছে আর তুমি আমার কাছে সব থেকে দামি, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। ঠিক তখনই দেখা যায় থানা থেকে বড়বাবু ফোন করে অনিরুদ্ধকে ডাকে থানাতে। এরপর অনিরুদ্ধ থানায় চলে যায়। থানায় গিয়ে অনিরুদ্ধ দেখতে পায় মৌলির পরিবারের সমস্ত লোকজন ওখানে আছে। ঈশানী অনিরুদ্ধর কাছে গিয়ে বলছে, অনিরুদ্ধ, তুমি এবার শান্তি পেয়েছো তো আমার একমাত্র মেয়েকে জেলে ঢুকিয়ে? দাদু উঠে গিয়ে অনিরুদ্ধর কলার ধরে বলছে, তুমি একজন মিথ্যেবাদী, আমি তোমাকে জেলের ঘানি টানাবো, তোমাকে আমি কোনোদিনও ছাড়বো না। অনিরুদ্ধ তখন দাদুকে বোঝাচ্ছে আর বলছে, আমি কাউকে ফাঁসানোর জন্য এসব করিনি, আমি যেটা করেছি সেটা আমার স্ত্রীর নিরাপত্তার জন্যই করেছি। এরপর দেখা যায় থানার বড়বাবু সেখানে এসে অনিরুদ্ধকে ডেকে নিয়ে প্রশান্তর কাছে নিয়ে যায় অনিরুদ্ধকে। অনিরুদ্ধ যেতেই প্রশান্ত তো পুরো পাল্টি খেয়ে যায়। প্রশান্ত বড়বাবুকে বলছে, স্যার, এই লোকটা আমাকে জোর করে মেরে মৌলি ম্যাডামের নামে মিথ্যা কথা বলিয়েছে। আমি মৌলি ম্যাডামের নামে যা যা কথা বলেছি সমস্ত কথাই মিথ্যে। এই লোকটা সমস্ত কথা আমাকে জোর করে বলিয়েছে। অনিরুদ্ধ তো প্রশান্তকে বলছে, প্রশান্ত, তুমি কেন মিথ্যা কথা বলছো? তোমাকে ওরা কত টাকা দিয়ে কিনে নিয়েছে? প্রশান্ত তখন নাটক করছে, বলছে ওরা কোনো টাকা দেয়নি, আপনি আমাকে মেরে মৌলি ম্যাডামের নামে মিথ্যা কথা বলতে বাধ্য করেছেন। প্রশান্ত আরও নাটক করে করে বলছে যে আমি তো গরিব মানুষ স্যার, আমাকে কেন ফাঁসালেন আপনি? আমি তো ওই মৌলি ম্যাডামকে চিনিই না। অনিরুদ্ধ তো কথাগুলো শুনে খুব রেগে যায়। প্রশান্তকে যখনই আবার জেলের মধ্যে মারতে যাবে তখনই প্রশান্ত আবারও ঘুরে যায়। ঘুরে গিয়ে অফিসারকে বলছে যে, না স্যার, আমাকে কেউ ফাঁসায়নি, ওই মৌলি ম্যাডামই আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়েছিল। আর আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, না এই স্যারের বিরুদ্ধে আর না মৌলি ম্যাডামের বিরুদ্ধে। আসলে প্রশান্ত অনিরুদ্ধকে দেখে ভয় পেয়ে গেছে, তাই জন্য আবারও পাল্টিকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এবার অফিসার অনিরুদ্ধকে বলছে, অনিরুদ্ধ, তুমি তো সমস্ত কিছু শুনলে, এই লোকটার বয়ান ছাড়া কিন্তু মৌলিকে এখানে রাখা সম্ভব হবে না। এরপর অনিরুদ্ধ আর কি করবে, ওর তো কিছুই করার নেই। এবার যখন বেরোতে যাবে থানা থেকে, ঠিক তখনই সেখানে ঈশানী এসে দাঁড়ায়। ঈশানী এসে অনিরুদ্ধকে বলছে যে, দেখলে তো, যে আমার মেয়ের বিরুদ্ধে এত সব অভিযোগ এনেছিল সে নিজেই সমস্ত অভিযোগ তুলে নিয়েছে। এবার কি বলবে তুমি? অনিরুদ্ধ, তোমার কাছে না আমি এই ব্যাপারটা আশাই করিনি। মৌলির সঙ্গে তোমার বিয়ে নাই বা হতে পারে, কিন্তু তোমরা তো ছেলেবেলার বন্ধু। মৌলি আমার একমাত্র মেয়ে, তুমি মৌলির সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দিয়ে বাণীকে বিয়ে করলেও আমি বা তোমার পিনাকি মেশো একদিনের জন্যেও তোমার সঙ্গে কিন্তু কোনোদিনও খারাপ ব্যবহার করিনি। তাহলে কেন আমার মেয়ের সঙ্গে তুমি এরকম করলে বলো? এরপর অফিসার অনিরুদ্ধকে বলছে, মিস্টার চ্যাটার্জি, প্রধান সাক্ষী তো বয়ান তুলে নিয়েছে, আপনি এবার কি করবেন? বয়ান তুলে নেবেন নাকি রাখবেন? অনিরুদ্ধ এবার বাণীর কথা ভাবতে থাকে যে বাণী চাইছে না যে মৌলি জেলে থাকুক, কারণ ঈশানী সহ বাড়ির সকলে কষ্ট পাচ্ছে। তাই সেই কথাটা ভেবে অনিরুদ্ধ বয়ান তুলে নেয়। এরপর দেখা যায় মৌলিকে ছেড়ে দেওয়া হয়। মৌলি এবার অনিরুদ্ধর কাছে গিয়ে বলছে, কি অনিরুদ্ধ, নিজের বইয়ের হয়ে অনুরোধ দেখিয়ে আমাকে অ্যারেস্ট করিয়েছিলে তাই তো? কি হলো? সেই তো আমি বেরিয়েই এলাম। ইনোসেন্টকে না কেউ কোনোদিনও আটকে রাখতে পারে না, সত্যিটা একদিন না একদিন সামনে আসেই। অনিরুদ্ধ এবার মৌলিকে একটা উচিত জবাব দেয়, বলছে, মৌলি, তুমি ঠিক কথা বলেছ, তুমি খুব ইনোসেন্ট, আর তুমি খুব ভালো করে জানো যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তোমার কথা অনুযায়ী একদিন না একদিন সেটা সবার সামনে আসবেই। মৌলি তো কথাটা শুনে কিছুই বুঝতে পারে না যে অনিরুদ্ধ ওকে কি বোঝাতে চেয়েছে। অনিরুদ্ধ আরও বলছে যে, আর যেদিন তোমার সত্যিটা সকলের সামনে আসবে তখন এই পিনাকি মেশো, দাদু আর বাড়ির সকলের বিশ্বাস তোমার প্রতি সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আর বেশি দিন নেই এই রায়বাড়ির সিংহাসনটাও তুমি হারাতে চলেছ। অলি তো কথাটা শুনে পুরো অবাক হয়ে যায় যে অনিরুদ্ধ এসব কি বলছে। অলি তখন মনে মনে বলছে যে, কি বললো অনিরুদ্ধ, রায়বাড়ির সিংহাসন আমি হারাবো? ও কি মিন করতে চাইলো আমাকে? এরপর দেখা যায় কিছুক্ষণ সময় কেটে যায়। অনিরুদ্ধ বাণীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। বাড়ির লোকেরা তো সকলে খুব খুশি যে বাণী বাড়িতে ফিরে এসেছে। এবার সকলে তো বাণীর জন্য গরম দুধ সমস্ত খাবার দাবার তৈরি করছে, যে বাণীকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতেই হবে। এরপর অনিরুদ্ধ তো বাণীকে নিজের রুমে নিয়ে আসে।
অনিরুদ্ধ বাণীর কাটা জায়গাটাতে মলম লাগিয়ে সুন্দর করে ওষুধ লাগিয়েও দেয়। এরপর দেখা যায় আর্য আর অন্তরা নকুলকে বাণীদের বাড়িতে নিয়ে এসেছে। নকুল নাকি বারবার করে বলছিল যে ভালো মেয়েটার সঙ্গে দেখা করতে আসবে, মানে বাণীর সঙ্গে। নকুল এসে বাণীকে দেখে বলছে এই তো সেই ভালো মেয়েটা। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কার কোথায় থাকার কথা আর কে এখানে আছে। বাণী তো নকুলের কোনো কথাই বুঝতে পারে না। এরপর নকুল অনিরুদ্ধর সঙ্গে কথা বলতে চায়। বাকিরা তো নকুল আর অনিরুদ্ধকে ঘরে রেখে সকলে ঘরের বাইরে বেরিয়ে যায়। এবারে সিনটা একটু ভালো করে দেখবেন। এবারে সিনে এমন একটা ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে যেটা দেখে আপনারাও দর্শকরাও চমকে যাবেন। সকলে ঘরের বাইরে চলে যেতেই অনিরুদ্ধ নকুলকে সরাসরি বলছে যে তোমার তো স্মৃতি চলে যায়নি নকুল কাকা, তোমার সমস্ত কিছু মনে আছে। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যখন তুমি একটার পর একটা ক্লু দিচ্ছিলে সব সত্যিটা বের করবার জন্য। নকুল তো এবার পুরোপুরি ধরা পড়ে গেছে যে ও এতদিন অ্যাক্টিং করে যাচ্ছিল পাগল হওয়ার। নকুল এবার অনিরুদ্ধকে বলছে দেখো অনিরুদ্ধ, তুমি খুব বুদ্ধিমান একটা ছেলে, তোমাকে কোনো সূত্র দিলে তুমি সেগুলোকে জুড়ে ঠিক সত্যিটা বের করতে পারবে সেটা আমি জানতাম। কিন্তু আমার এটা বোঝা উচিত ছিল যে তোমার এই বুদ্ধির জেরে তুমি আমাকেও ধরে ফেলতে পারো। আমার স্মৃতি যে ফিরে এসেছিল সেটাও তোমার কাছে ধরা পড়ে গেছে। নিরুদ্ধ তখন নকুলকে বলছে কিন্তু আপনাকে এখন অ্যাক্টিং চালিয়ে যেতে হচ্ছে দিনের পর দিন ওই বাড়িতে, তাই তো? ততদিন না সমস্ত সত্যিটা সামনে আসছে। আর আপনাকে সত্যিই অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে যতদিন না সমস্ত হিসেব মিলছে। নকুল তখন অনিরুদ্ধকে বলছে সমস্ত সত্যিটা যতদিন না সামনে আসছে ততদিন তুমি এই হিসেব কোনোদিনও মেলাতে পারবে না, এবং আমাদেরকে খুব সাবধানে কিন্তু পা ফেলতে হবে। অনিরুদ্ধ এবার নকুলকে বলছে নকুল কাকা আমাদের কিন্তু অনেক প্রমাণ চাই। নকুল তখন অনিরুদ্ধকে বলছে একটা প্রমাণ আমাদের হাতে ছিল কিন্তু তাকে আর কোনোদিনও পাওয়া যাবে না। জীবনকে যদি আমি পেতাম তাহলে সমস্ত কিছু আমি প্রমাণ করে দিতে পারতাম। অনিরুদ্ধ তো কথাটা শুনেই অবাক, বলছে জীবন? জীবনটা কে? নকুল তখন জানায় যে জীবন হচ্ছে বান্টির বাবা। অনিরুদ্ধ তো কথাটা শুনেই অবাক, বলছে বান্টির বাবা? বান্টির বাবা এসবের মধ্যে আবার কি করে জড়ালো? নকুল তখন অনিরুদ্ধকে বলছে সমস্ত কিছুর সঙ্গে সমস্ত কিছুর লিঙ্ক আছে, তুমি হয়তো সমস্তটা ধরতে পারছো না। তুমি কিন্তু সম্পূর্ণ আমাকে বিশ্বাস করতে পারো, আমার স্মৃতি কিন্তু সম্পূর্ণভাবে ফিরে এসেছে। তাই বলছি এখানে অনেক বড় খেলা চলছে। আর তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আমার যদি স্মৃতি ফিরে আসে তাহলে আমি রায়বাড়িতে কেন পড়ে আছি। এটার পেছনেও কিন্তু একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে মৌলির ওপর নজর রাখবার জন্য। ও আমার একমাত্র মেয়ে, তাই জন্য আমি ওর ওপর নজর রাখতে চাইছি। আর আমার নিজের মেয়েই আমাকে মারবার চেষ্টা করেছিল। সেদিন যেটা ঘটেছিল সেটা কোনো একটা অ্যাক্সিডেন্ট ছিল না, আমাকে মার্ডার করার প্ল্যান ছিল মৌলির। আমি তোমাকে একটা কথা বলছি অনিরুদ্ধ, ওই মৌলি ওর নিজের স্বার্থসিদ্ধির জন্য সমস্ত কিছু করতে পারে। ও একজন ডেঞ্জার একটা মেয়ে, ও এমন ডেঞ্জারেস যে ও পিনাকি ঈশানী ও কাউকে ছাড়বে না। কিন্তু ওই নয়নতারা রায় ও যদি ওর পথের কাঁটা হয় ও তাকেও সরিয়ে দিতে পারে। আমার একার পক্ষে ওর বিরুদ্ধে লড়াটা খুব ডিফিকাল্ট হতো। পানিকে ওর সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়া আমার একার পক্ষে সম্ভব নয়, সেই কারণেই আমি তোমাকে পাশে চাইছি। অনিরুদ্ধ চুপ করে আছে। নকুল অনিরুদ্ধকে বলছে তুমি ওরা বোধ হয় এখনো আমার কথাগুলো বিশ্বাস করতে পারছো না, তাই জন্য বলছি তুমি নিজে সমস্ত কিছু খোঁজখবর নিয়ে দেখো। তুমি ভেবে দেখো না ওই বাণী এতদিন ধরে যেগুলো পাওয়ার কথা ছিল সেগুলো থেকে বঞ্চিত হয়ে আছে, তার জন্য অন্তত তুমি আমার কথাটা ভাবো। অনিরুদ্ধ আমি তোমাকে বারবার করে বলছি যে আসল সত্যিটা যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়। অনিরুদ্ধ কি বাণীর সমস্ত অধিকার ফিরিয়ে দিতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন।